ওকে, আজকের ক্লাসে আমি এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়্যারলেস অপারেটরের যে সিলেবাস, তার ফিজিক্সের সিলেবাস, তার 4th ইউনিটটা করব। শুরু করব কার্সফস ল অ্যান্ড সিম্পল অ্যাপ্লিকেশন যে জায়গাটা, সেটার ওপর। তবে এই কার্সফস ল বা এর অ্যাপ্লিকেশন বলার আগে কিছু পয়েন্ট আমাকে আগে বলে নিতে হবে। প্রথমে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তুল্য রোধ বাংলায় বলে, অনেকগুলো রোধ এক জায়গায় থাকার ফলে যে তুল্য রোধ ব্যাপারটা, শ্রেণী বা সমান্তরাল বা মিক্সড, সেক্ষেত্রে কিভাবে তুল্য রোধ নির্ণয় করতে হয় এই বলবো। তারপর একটা সার্কিটের মধ্যে, একটা ক্লোজ সার্কিটের মধ্যে একটা সেলের জায়গায় অনেকগুলো সেল থাকলে, একাধিক সেল থাকলে, তাহলে সেই সার্কিটের অঙ্ক কিভাবে করবে। সার্কিটটা যদি শর্ট সার্কিট হয় তাহলে সেই অঙ্ক কিভাবে করবে। ইলেকট্রিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট যেমন অ্যামমিটার, ভোল্টমিটার, গ্যালভানোমিটার, এগুলো সম্পর্কে দু এক কথা বলবো, এবং তারপর কার্সফস ল বলে, কেসিএল কেভিএল বলে ওর অ্যাপ্লিকেশনগুলো আমরা দেখব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সম্পর্কে বলবো। তো এখানে সার্কিটের মধ্যে দুটো রেজিস্ট্যান্স আছে, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স। তাহলে সেক্ষেত্রে একটা রেজিস্ট্যান্সের পরিবর্তে একাধিক রেজিস্ট্যান্স হলে আমাদেরকে এই তুল্য রোধ ব্যাপারটা বার করে নিতে হয়। তুল্য রোধ মানে এই একাধিক রেজিস্ট্যান্সকে আমি যদি কেবলমাত্র একটা রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করি তাহলে সেই রেজিস্ট্যান্সের মান কি হবে। তাহলে এখানে এই সার্কিটের মধ্যে ব্যাটারির সেলের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, তার জন্য স্মল আর, এটা একটা রেজিস্ট্যান্স, এক্সটার্নালি ক্যাপিটাল আর, তার জন্য একটা রেজিস্ট্যান্স, এবং এই দুটো রেজিস্ট্যান্স কে আমি একটা রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করতে চাইছি। এবার দেখতে হবে যে এই রেজিস্ট্যান্সগুলো কিভাবে আছে। তো কিভাবে বলতে বোঝায় যে রোধগুলো শ্রেণীতে আছে না সমান্তরালে আছে, সিরিজে না প্যারালালে, সেটা বুঝে নিতে হবে। এবার বুঝবো কি করে, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। শ্রেণী কথার অর্থ হচ্ছে, এই ধরো দুটো রেজিস্ট্যান্স, এই দুটো রেজিস্ট্যান্সের মধ্যে একটা রেজিস্ট্যান্সের একটা পয়েন্ট, ধরলাম এই পয়েন্টটা, 1 নম্বর রেজিস্ট্যান্সের এই পয়েন্টটা, এটাকে এ পয়েন্ট বললাম, A1, আর 2 নম্বর রেজিস্ট্যান্সের আরেকটা পয়েন্ট, এটাকে আমি B2 বললাম। এই দুটো পয়েন্ট যদি একটা পয়েন্টে মিট করে তখন তাদেরকে বলা হবে শ্রেণীতে, শর্ত আর যে বাকি দুটো পয়েন্ট পড়ে রইল তারা যেন পরস্পরকে না মিট করে। মানে ধরো এইখানে এই ক্যাপিটাল আর এর এই স্মল আর, এই দুটো শ্রেণীতে আছে না সমান্তরালে আছে, কি করে বুঝবো তাহলে? তো দেখতে পাচ্ছি এই যে ছোট ইন্টারনাল রেজিস্ট্যান্স, তার একটা এন্ড, তো এই সার্কিটটাকে যদি ক্লোজ করে দেওয়া হয় তাহলে আর এই সুইচটাকে না এঁকে আমি একটা এইভাবে আমি এঁকে দিচ্ছি। তো এক্ষেত্রে দেখো এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের একটা এন্ড, ধরলাম আমি এই এন্ডটা এখানে আছে, এই এন্ডটা, আর এই এক্সটার্নাল রেজিস্ট্যান্সের একটা এন্ড, এই এন্ডটা, এটা একটা তার দিয়ে জয়েন করা আছে, এই তারটার কোনো রেজিস্ট্যান্স নেই, ঠিক আছে? তাহলে একটা এন্ড জয়েন করা আছে, কিন্তু আরেকটা এন্ড, এই ক্যাপিটাল আর এর আরেকটা এন্ড, এই এন্ডটা, আর এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের আরেকটা এন্ড, এই এন্ডটা, এটা কিন্তু জয়েন করা নেই, ওদের মাঝখানে একটা ইএমএফ আছে। যেহেতু ইএমএফ আছে, ডিরেক্টলি জয়েন করা নেই, তার মানে এরা শ্রেণীতে আছে। একটু আগে যেটা আমি বলছিলাম যে রেজিস্ট্যান্স দুটোর একটা পয়েন্ট যদি তাদের মধ্যে জয়েন্ট থাকে, কিন্তু বাকি দুটো পয়েন্ট যেগুলো ওপেন আছে, এখানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এরা যদি জয়েন্ট না থাকে তখন তাদেরকে বলবো আমরা শ্রেণী সমবায় আছে। তার মানে এখানে ক্যাপিটাল আর আর এই স্মল আর এরা শ্রেণীতে আছে। তো এবার দেখবো আমরা যে সমান্তরাল সমবায় তাহলে কাকে বলে। হ্যাঁ বল। এই রেজিস্ট্যান্স যেটা এঁকেছে, এটা যদি এ আর 1 নম্বর আর 2 নম্বরটা যদি আপনার সমকোণে থাকতো, যদি একটা পয়েন্ট, হ্যাঁ আমি সেই ওকে 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 আমি বলে দিচ্ছি জায়গাটা, 1 মিনিট। ধরো এই রেজিস্ট্যান্সটা আরেকবার এঁকে দেখাচ্ছি আমি। 1 নম্বর রেজিস্ট্যান্সটাকে এরকম ভাবে আঁকলাম, 2 নম্বর রেজিস্ট্যান্সটা এরকম ভাবে ঘুরে টুরে বিভিন্ন রকম হয়ে এইখানে এসছে। তো আমি এখানে সমকোণ না, আরো জটিল করে দিলাম একটা, ঠিক আছে? তো এবার দেখো যে হ্যাঁ এরকম আছে, তাহলে এই 1 নম্বরের একটা এন্ড, এই এন্ডটাকে ধরলাম, আর 2 নম্বরের একটা এন্ড, এই এন্ডটা, এই 1 আর 2 এর মাঝখানে অন্য কোনো রেজিস্ট্যান্স আছে কি না? নেই। তাহলে এই 1 নম্বর আর 2 নম্বর শ্রেণীতে আছে,
কারণ এদের বাকি যে পয়েন্ট এন্ডগুলো আছে, যেমন ধরলাম এইটা হচ্ছে এই পয়েন্টটাকে আমি ধরলাম 1 নাম্বার, এই পয়েন্টটাকে আমি 1 নাম্বার বললাম, তাহলে 1 জয়েন্ট আছে। আর এই 2 আর 3 নাম্বার পয়েন্ট এরা দেখো কোনোভাবেই জয়েন্ট করা নেই, তাহলে এরা কিন্তু শ্রেণীতে থাকবে। মাঝখানে এখানে সমকোণ আছে কি কত বেঁকে আছে তাতে কিছু এসে যায় না, ঠিক আছে? তার মানে স্যার যদি 2 আর 3টা যদি আবার দাগ দিয়ে জয়েন করা থাকতো তাহলে তখন সেটা সমান্তরাল হয়ে যেত, তাহলে সেটা আবার সমান্তরাল। 2 আর 3টা জয়েন করা, হ্যাঁ 2 আর 3 জয়েন করলে যদি, তাহলে ধরো এরকম ভাবে জয়েন করে দিলাম, 2 আর 3 জয়েন করে দিলাম, তাহলে এরা সমান্তরালে হয়ে যাবে, তাহলে এটা সমান্তরালে হয়ে যাবে। তুমি হয়তো কনফিউজ হয়ে যাবে যে এটা তো বাঁকা তেরা আছে, সোজা নেই, তাহলে কি এরকম ভাবে সমান্তরাল হতে পারে? কারণ সমান্তরাল সম্পর্কে আমি যেটা বলছিলাম সেটা যদি দেখো, সমান্তরালের ক্ষেত্রে কি হয় না, এরকম একটা রেজিস্ট্যান্স, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে এই দেখো 1 নাম্বারের যে দুটো এন্ড আর 2 নম্বর রেজিস্ট্যান্সের দুটো এন্ড দুটোই জয়েন্ট আছে, তখন এদেরকে সমান্তরালে যুক্ত আছে বলা হবে। কিন্তু যদি কেবলমাত্র একটা পয়েন্ট যুক্ত থাকে তখন তাদেরকে শ্রেণীতে বলা হবে। তাহলে এখানে এই 2 আর 3কে জয়েন করার মাধ্যমে এদেরকে তুমি এরকম ভাবে সাজিয়ে দিয়েছো, তাই এরা সমান্তরালে আছে, এক্ষেত্রে সমান্তরালে আছে। কিন্তু যদি আমি এই 2 আর 3-এর মধ্যেকার কানেকশনটা মুছে দিই তাহলে এরা আবার শ্রেণীতে আছে। ক্লিয়ার হলো? শ্রেণী আর সমান্তরাল সমবায় দেখতে কেমন হয়? এবার আমি একটা জটিল জায়গা দেখাচ্ছি, যে জায়গাটা দেখে বুঝতে হবে যে ওটা শ্রেণীতে আছে না সমান্তরালে আছে। এরকম জায়গা তোমরা পাবে, ধরো এরকম একটা রেজিস্ট্যান্স 1 নাম্বার, এরকম আরেকটা রেজিস্ট্যান্স 2 নাম্বার, এরকম আরেকটা রেজিস্ট্যান্স, এটাকে আমি থার্ড রেজিস্ট্যান্স বললাম, এরকম ভাবে আছে। তাহলে এই 1, 2 আর 3 এরা শ্রেণীতে আছে না সমান্তরালে আছে কি করে বলবো? তাহলে একটু আগে যে বললাম, তথ্য দিলাম, যে কনসেপ্টটা বললাম, যে সেই অনুযায়ী 1-এর একটা এন্ড 2-এর একটা এন্ড যুক্ত আছে, তার মানে তো 1 আর 2 শ্রেণীতে আছে না, শ্রেণীতে নেই। তার কারণ ওদের যে জাংশন পয়েন্ট, সেই পয়েন্ট থেকে আরেকটা রেজিস্ট্যান্স বেরিয়ে গেছে, তাই এটা কিন্তু শ্রেণীতে নয়। তাই শ্রেণীতে থাকতে হলে এই রেজিস্ট্যান্সটা এই জাংশনে যুক্ত থাকা চলবে না। যদি যুক্ত থাকে তাহলে এরা কিন্তু শ্রেণীতে হবে না। মনে থাকবে ব্যাপারটা? তা আমি একটা সার্কিট দেখাচ্ছি, ধরো এরকম একটা সার্কিট, এরকম একটা, মিউট করে দাও, হ্যাঁ মিউট করে দাও। আমি সার্কিটটা মানে যদি দাঁড়াও, আমি এই সার্কিটটাকে বুঝিয়ে নিই, তারপর তোমাদের প্রশ্নটা শুনছি। তো এখানে দেখো অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, 1, 2, 3, 4 এরকম আছে। তো এখানে বুঝতে হবে যে কোনটা শ্রেণীতে আছে কোনটা সমান্তরালে আছে। তো দেখো 2 নাম্বার আর 3 নাম্বার এই দুটো রেজিস্ট্যান্সের দুটো করে যে এন্ড, তারা পরস্পর যুক্ত আছে, এবার যুক্ত থাকলে তুমি হয়তো ভাবছো যে স্যার এখানে তো একটা অন্য রেজিস্ট্যান্স চলে গেছে, তাতে কিছু এসে যায় না সমান্তরালের ক্ষেত্রে, কিন্তু শ্রেণীতে এসে যায়। তাই এখানে 2 আর 3 এরা সমান্তরালে আছে, এবং এই 2, 3কে একসঙ্গে নিয়ে আমি একটা নতুন রেজিস্ট্যান্স যদি ভাবি, সেইটাই হবে তুল্য রোধ। এই দুটোর তুল্য রোধ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, মানে দুটো রেজিস্ট্যান্সকে সরিয়ে দিয়ে আমি তার জায়গায় একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স বসাবো। সেটার মান কত হয় সেটা একটু পরে বলছি। তো আমি সেটা যদি বসাই তাহলে সেই যে রেজিস্ট্যান্সটা ওটা হবে ওই দুটোর তুল্য রোধ। বোঝা গেল? তাহলে এটা হলো ওই আগের দুটোর তুল্য রোধ। এবার দেখো এই 1 নাম্বার, 4 নাম্বার আর এই মাঝখানের যে তুল্য রোধ, এরা পরস্পর শ্রেণীতে আছে। কেন বলছি শ্রেণীতে আছে? দেখো এটার নাম আমি দিলাম 5 নাম্বার, তাহলে 1-এর একটা এন্ডের সঙ্গে 5-এর একটা এন্ড জয়েন্ট আছে, কিন্তু 1-এর আরেকটা এন্ড 5-এর আরেকটা এন্ডের সঙ্গে জয়েন্ট নেই, তাহলে 1 আর 5 শ্রেণীতে আছে। ঠিক একই রকম ভাবে 5-এর একটা এন্ড, এই এন্ডটা, এবং 4-এর একটা এন্ড সেটা জয়েন্ট আছে, কিন্তু তাদের অপোজিট যে এন্ডগুলো সেগুলো জয়েন্ট নেই, তাহলে এই 5 আর 4 তারাও শ্রেণীতে আছে। বোঝা গেল সার্কিটটা? শ্রেণী আর সমান্তরাল সমবায় কি, আর তুল্য রোধ কখন ইউজ করতে হয়। তার মানে এই 3টে রেজিস্ট্যান্স যেই শ্রেণীতে আছে, এই 3টে রেজিস্ট্যান্সকে আমি সরিয়ে দিয়ে যদি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করি,
তাহলে সেটা এরকম একটা রেজিস্ট্যান্স হবে এবং সেটাই হবে আবার ওই তিনটের তুল্য রোধ। মানে ফাইনালি আমি বলতে পারি যে চারটে আমি রেজিস্ট্যান্স এঁকেছিলাম শুরুতে, সেই সব চারটের তুল্য রোধ হলো এই একটা রেজিস্ট্যান্স। এবার এই তুল্য রোধ কেন ব্যবহার করা হয় সেটা একটু জেনে নিই, তাহলে সুবিধা হবে। এই তুল্য রোধ ব্যবহার করার কারণ হলো ওই অত বড় সার্কিট যার মধ্যে অনেক রেজিস্ট্যান্স আছে, দেখতে একটা ক্যাওস টাইপের মনে হচ্ছে, অনেক ঝামেলা যেন মনে হচ্ছে। তো তার জায়গায় আমি যদি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে সাবস্টিটিউট করে দিই, ওই সব কটা রেজিস্ট্যান্সকে সরিয়ে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে বসিয়ে দিই এবং বসানোর পরে সার্কিটটা আগে যা কাজ করছিল এখনও তাই কাজ করবে, এরকম যদি হয় তখন এই রেজিস্ট্যান্সটাকে ওই আগের সব কটা রেজিস্ট্যান্সের তুল্য রোধ বলা হয়। মানে আগে ধরো ওই চারটে রেজিস্ট্যান্স থাকার সময় কারেন্ট যাচ্ছিল 10 অ্যাম্পিয়ার, ব্যাটারি ছিল 5 ভোল্ট। এখন ওই চারটে রেজিস্ট্যান্সকে সরিয়ে দিয়ে এই একটা রেজিস্ট্যান্স বসিয়ে দিয়েছি, তা সত্ত্বেও কারেন্ট 10 অ্যাম্পিয়ারই আছে যখন ব্যাটারি 5 ভোল্ট আছে। তাহলে ওভারঅল সার্কিটের ব্যবস্থাপনা চেঞ্জ হলেও সার্কিটের কারেন্ট বা ভোল্টেজ এগুলো চেঞ্জ হচ্ছে না, তখন এই রেজিস্ট্যান্সটাকেই বলা হবে তুল্য রোধ। এতে কি হলো, একটু কম খরচ হলো, যে লোকটা সার্কিট বানাচ্ছে তার খরচ কম হয়ে গেল, সার্কিটটা একটু ছোট জায়গায় হয়ে গেল, স্পেস বাঁচলো। তাহলে সার্কিটটা যত কম্প্যাক্ট হবে তত জিনিসের ডিমান্ড বাড়বে, এই কারণে তুল্য রোধ ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এবার বলো কি প্রশ্ন বলছিলেন? স্যার আপনি বললেন এই দুটো মানে যেটা সেকেন্ড ডাইলেন 1, 2 আর 3 দিয়ে মানে মাঝখান দিয়ে একটা যোগ, হ্যাঁ, যখন যেটা বললেন যে সেমি সমবায় নেই না, হ্যাঁ হ্যাঁ নেই, কিন্তু যখন আপনি ওই আরেকটা যেটা ইয়ে দিয়ে করলেন স্কোয়ার দিয়ে করলেন, হ্যাঁ, এর উপরে একটা আঁকের মতো একটু হ্যাঁ, আপনি এই 1 আর 2 এর মাঝখানে যেহেতু 3টা আছে বলে আপনি এটাকে বললেন যে সেমি সমবায় নেই। হ্যাঁ, আর এইখানটা তাহলে এইটা লাস্টেরটা কি করে স্যার তাহলে সেমি সমবায় থাকছে, কার মাঝে তো স্যার আপনার এই দুটো রেখে থাকছে সার্কেলের এই স্কয়ারের ওটাই এটা। আচ্ছা, এই দুটো কিন্তু আগে সমান্তরালে আছে, সমান্তরালটাকে আমি ইকুইভ্যালেন্ট তুল্য রোধ দিয়ে আমি সরিয়ে দিলাম, এই দুটোকে আমি সরিয়ে দিয়ে তার জায়গায় আমি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স এনেছিলাম। ও যখন সিঙ্গেল আনবো তারপরে হ্যাঁ হ্যাঁ আজকে আমরা যখন সেমি সমবায় বলতে পারবো, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। তুমি কখনোই কিন্তু এরকম বলতে পারবে না যে এরকম ছিল, তাহলে তো স্যার আমি বলতে পারি যে এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার যদি বলি, তাহলে 1 আর 2 এরা কি শ্রেণীতে আছে? না, 1 আর 2 শ্রেণীতে নেই। 1 আর 3 শ্রেণীতে আছে? না, নেই, কারণ একটু আগে এই ছবিটা থেকেই আমি বুঝতে পারছি যে না, এরা থাকতে পারে না। এটার অনেকটা এই স্ট্রাকচারটাই আছে না, এই ছবিটার সঙ্গে এই ছবিটা মাঝে কোনো যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে আমরা বলতে পারবো না। তাহলে 1 আর 2 শ্রেণীতে নেই, 1 আর 3 শ্রেণীতে নেই, বাট 1 আর 2 3 মিলে একটা জিনিস যদি আমি বার করে নিই, সেটার সঙ্গে 1 শ্রেণীতে আছে, সেটার সঙ্গে 4 শ্রেণীতে আছে, বার করে নিতে হবে তখন আগে, তাহলে সমান্তরালটা করে তারপর শ্রেণী করতে হবে। বোঝা গেল তো? এবার মাথায় ঢুকেছে? আচ্ছা, এবার আমি এই শ্রেণী ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা সম্পর্কে বলবো। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ধরো এরকম 3টে রোধ শ্রেণীতে আছে, একটা 5 ওহম, একটা 2 ওহম, একটা 1 ওহম। তাহলে এদের তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট এরকম ভাবে লিখতে হয়, আর ইকুইভ্যালেন্ট বলে, সেটা হচ্ছে 5 + 2 + 1 অর্থাৎ 8 ওহম। 3টের যোগ হয়ে যায়, সিম্পল। ঠিক আছে, মনে রাখবে কথাটা, 3টের যোগ হয়ে যায়। এবার এটাকে যদি আমি ভেরিয়েবল দিয়ে লিখতাম, ধরো R1 R2 R3 দিয়ে লিখতাম, তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু R1 + R2 + R3 অ্যান্ড সো অন, যতগুলো শ্রেণীতে আছে সব কটার এরকম যোগ হয়ে যাবে। আর যদি সমান্তরালে হয়, ধরো এরকম একটা রেজিস্ট্যান্স, এরকম একটা রেজিস্ট্যান্স, এরকম আরেকটা রেজিস্ট্যান্স সমান্তরালে আছে 3টে, এবং তাদের মানগুলো আমি ওই 5 ওহম, 2 ওহম এবং 1 ওহমই বললাম, এরা সমান্তরালে আছে। তাহলে এদের তুল্য রোধ কি হবে? আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু হবে
মনে রাখবে এটা 1 ডিভাইডেড বাই, এটা ভুল হয় অনেকের, তাই একটু ভালো করে দেখবে, 1 ডিভাইডেড বাই 1/5 1/2 প্লাস 1/1, এটা ঠিক আছে। তো যে রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলোকে লিখলাম, কিন্তু 1/1 করে লিখলাম, আর পুরোটা 1 আছে। এটা মাথায় রাখবে, এটা অনেকেরই ভুল হয় এই ফর্মুলাটায়। বইতে এই ফর্মুলাটা লেখা আছে এইভাবে, 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, এরমভাবে লেখা আছে। কিন্তু এটা থেকে অনেক ছেলেরা ভুল করে কি, এটা ক্যালকুলেশন করে নেয়, কিন্তু এটা আর ইকুইভ্যালেন্ট নয়। আর ইকুইভ্যালেন্ট হচ্ছে এইটুকুনিটা। তাহলে আর ইকুইভ্যালেন্ট বার করতে হলে মানে এটা বার করার পর সেটাকে আবার 1 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? তো 1 দিয়ে ভাগ না, সরি 1কে ভাগ করতে হয়। তাহলে ফাইনালি আমি যদি একদম কমপ্লিট করেই লিখি তাহলে ফর্মুলাটা এটা হয়। ওকে, তাহলে আমি ভেরিয়েবল দিয়ে লিখলে এটাই হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। ওকে, ফর্মুলাটা বোঝা গেল সমান্তরাল সমবায় আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। এবার আমরা একটা সিম্পল সার্কিটের ক্ষেত্রে, যেখানে শ্রেণী সমান্তরাল সবাই আছে, মিক্সড সার্কিট, তো সেক্ষেত্রে একটা অঙ্ক করে দেখি, অ্যাপ্লিকেশন থেকে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তো এরকম ধরো একটা সার্কিট, একটু আগে যেটা দেখছিলাম, ধরো এটা 5 ওহম, এটা 5, এটা ধরো আমি ঠিক আছে, এটাকে আমি 10 ওহম বললাম, এটাকে 5 ওহম বললাম। তাহলে এটা একটা মিক্সড সার্কিট, এর মধ্যে শ্রেণীও আছে সমান্তরালও আছে। এবার ধরো এর মধ্যে একটা ব্যাটারি যুক্ত করা হয়েছে এই সার্কিটে। এবার প্রশ্নগুলো করা হচ্ছে এক এক করে। ফার্স্ট বললো যে এই সার্কিটের তুল্য রোধ কত, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, মানে এই সার্কিটটাকে যদি আমি একটা এরকম সার্কিটে পরিণত করতে চাই যেখানে একটাই রেজিস্ট্যান্স থাকবে। ভেরি গুড, আমি জানি না কত হবে, আমি তো মন গড়া দিয়েছি, আমি ক্যালকুলেশন করে দেখছি। তো এখানে 15, আমি এখানে ধরো ব্যাটারিটা 5 ভোল্টের ব্যাটারি অ্যাপ্লাই করেছি। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিট যদি বলি, তাহলে এইটা হচ্ছে তার ইকুইভ্যালেন্ট সার্কিট, এবং এইটা হচ্ছে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এই আর ইকুইভ্যালেন্টটা বার করতে হবে। ফার্স্ট আমরা কি করব না, এই দুটো রোধকে সমান্তরালে থাকার জন্য তাদের তুল্য রোধ বার করব। তো তুল্য রোধের আমরা শিখেছি আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 1 বাই একটা রেজিস্ট্যান্স দ্যাট ইজ 10, 1 বাই আরেকটা রেজিস্ট্যান্স দ্যাট ইজ 10। তাহলে এটা ফাইনালি হচ্ছে কি 2/10, মানে 1/10 1/10 দুবার যোগ হয়েছে তাই 2/10, তাহলে উল্টে গিয়ে হয়ে গেল 10/2। তাহলে এটা একটা ট্রিক্স আমি শিখিয়ে দিচ্ছি, মনে রাখবে এটা, যে যখন সমান্তরালে রেজিস্ট্যান্সগুলো সমান থাকবে, সব কটা সমান হবে, তখন যে কোনো একটা রেজিস্ট্যান্স ধরে তাকে সংখ্যা দিয়ে ভাগ করে দেবে, কটা প্যারালাল আছে সেটা সংখ্যা দিয়ে ভাগ করে দেবে, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে দেখো সার্কিটের রেজিস্ট্যান্সগুলো কি 10 10 করে আছে, একটা রেজিস্ট্যান্স লিখে নিলাম, ডিভাইডেড বাই 2 করেছি কারণ দুটো লাইন আছে, তাই 2 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে হয়ে গেল 5 ওহম। এবার এই 5 আর 5 এরা শ্রেণীতে আছে, তাহলে ফাইনালি যে আর ইকুইভ্যালেন্ট হলো, তার মানে এটাকে আমি 1 বলছি এবং এটা আমি ফাইনাল বলছি। তাহলে এই 5 প্লাস 5 প্লাস 5 টোটাল হয়ে গেল 15 ওহম। সার্কিটের তুল্য রোধ বেরিয়ে গেল 15 ওহম, যেটা তুমি বলেছিলে। ওকে, এই হয়ে গেল সার্কিটের ওভারঅল রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবার যদি প্রশ্ন করে যে এই সার্কিটে কারেন্ট কত, সার্কিটের কারেন্ট দেখি বার করা যাক। এর জন্য আমাদের লাগবে কি, ওহমস ল লাগবে। তাহলে ওহমস ল থেকে আমরা বলতে পারি সার্কিটে কারেন্ট I ইকুয়ালস টু ভি বাই আর ইকুইভ্যালেন্ট। তাহলে ভি হচ্ছে 5 ভোল্ট ডিভাইডেড বাই 15 ওহম, দ্যাট ইজ 1/3 অ্যাম্পিয়ার। ওকে, 1/3 অ্যাম্পিয়ার, এই হলো সার্কিটের কারেন্ট। এবার ধরো এরকমও প্রশ্ন করতে পারে যে আচ্ছা এই 5 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত, আর এই 5 ওহমের অ্যাক্রসের ভোল্টেজ কত। ঠিক আছে, আমি একটু পয়েন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি। আমার প্রশ্নটা কি, 5 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত, আইটা কত, এবং 5 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে সেটা বার করতে হবে। কি করে করব, তো চলো করা যাক এটা। তো দেখো এইখানে সার্কিটের কারেন্ট কত বার করলাম, সার্কিটের কারেন্ট বার করলাম 1/3 অ্যাম্পিয়ার। এই 1/3 অ্যাম্পিয়ারটা এই আর ইকুইভ্যালেন্ট মানে সব এই তুল্য রোধের মধ্যে দিয়ে যাচ্ছে।
তার মানে এই কারেন্টটা হচ্ছে 1/3 অ্যাম্পিয়ার। তাহলে এই 1/3 অ্যাম্পিয়ার এই 5 ওহমের মধ্যে দিয়েও যাবে, যাবে কি যাবে না? যাবে। এরপর এখানে এই পয়েন্ট থেকে এটা দু ভাগে ভেঙে যাবে, তারপর আবার সেই ভাঙাটা জয়েন্ট হবে এই পয়েন্টে এসে, এবং তারপর 1/3 অ্যাম্পিয়ারই এই 5 ওহমের মধ্যে দিয়ে যাবে। তাহলে আমি তো বলেছি এই 5 ওহমের জন্য, তাহলে এই 5 ওহমের জন্য যদি বলি তাহলে কারেন্টটার কোনো চেঞ্জ হচ্ছে না, দেখতে পাচ্ছি 1/3 অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে কারেন্ট, এটা সোজা একদম। তাহলে ভোল্টেজ কত হবে? তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 1/3 অ্যাম্পিয়ার, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ দেখি, V = IR, এই ফর্মুলা থেকে 1/3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, রেজিস্ট্যান্স হচ্ছে 5 ওহম, তাহলে ওর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা 5/3 ভোল্ট, এই পরিমাণ ভোল্টেজ ড্রপ পড়বে। ঠিক আছে, মাথায় ঢুকলো? এবার এই 10 ওহমের মধ্যে দিয়ে যদি কত কারেন্ট এবং কত ভোল্টেজ প্রশ্নটা করা হয় তাহলে কি করে করব, তো দেখি এবার সেটা। এই পার্টটা মুছে দিচ্ছি, এটা তো দরকার নেই। এবার আমি বার করছি এই 10 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত, ভোল্টেজ ড্রপ কত। এই 10 ওহম কারেন্ট কত, ভোল্টেজ ড্রপ কত। তাহলে দেখো এখন কনফিউজড হয়ে যাচ্ছ যে কারেন্টটা স্যার কি করে করব, কারণ কারেন্ট তো এখানে দু ভাগে ভাগ হয়ে যাচ্ছে। 1/3 অ্যাম্পিয়ার যাচ্ছিল এই পয়েন্ট থেকে, ওটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই দুটো 10 ওহম আর 10 ওহম রেজিস্ট্যান্স দুটো সমান্তরালে আছে, সমান্তরালে আছে, দুটো রেজিস্ট্যান্স সমান, এরা সমান্তরালে আছে। সমান্তরালে যদি থাকে এবং দুটো রোধ যদি সমান হয় তাহলে কারেন্টগুলো সমান ভাগে ভেঙে যাবে, সমান ভাগে ভেঙে যাবে। তাহলে এটা হয়ে যাবে 1/6, কারণ টোটাল কারেন্ট ঢুকছিল কত, 1/3। তাহলে 1/3 এর হাফ, অর্ধেক, কি হবে 1/6। তাহলে 1/6 অ্যাম্পিয়ার এর মধ্যে দিয়ে যাবে এবং 1/6 অ্যাম্পিয়ার এর মধ্যে দিয়ে চলে যাবে। এখন দুটো রেজিস্ট্যান্স সমান না হলে সেক্ষেত্রে রেজিস্ট্যান্সের ওপর ভিত্তি করে ভাঙবে। সেটা কিভাবে ভাঙবে সেটা একটু পরে বলছি। এখন এটা বলছি যে দুটো রেজিস্ট্যান্স যদি সমান হয় তাহলে সমান ভাগে ভেঙে যাবে। এবার এটা কেন হলো সেটা একটু বোঝার চেষ্টা করো। দেখো এই দুটো রেজিস্ট্যান্স তো সমান্তরালে আছে, সমান্তরালে থাকার মানে কি বলতো, মানে ভোল্টেজ দুটো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে সমান। তো এর অ্যাক্রসের ভোল্টেজ ধরলাম V, তাহলে এর অ্যাক্রসের ভোল্টেজও V হবে। মনে থাকবে কথাটা, দুটোই ভোল্টেজ V সমান হবে, কারণ সমান্তরালে থাকা মানে ভোল্টেজগুলো সব সমান সমান আছে। তাহলে ভোল্টেজ মানে কি, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। তো ধরলাম এই রেজিস্ট্যান্সটা R1, একটু ভেরিয়েবল দিয়ে বলার চেষ্টা করছি, ঠিক আছে তো, এবং এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I1, এর রেজিস্ট্যান্স R1, আর এর রেজিস্ট্যান্স হচ্ছে R2, কারেন্ট যাচ্ছে ধরো I2। তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কি হবে, I1 R1। এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে, I2 R2। এবং তারা কি, তারা সমান। যেহেতু সমান তার মানে তুমি এখান থেকে হিসাব করে বলতে পারো যে কারেন্টগুলো কেমন হবে। দেখো আমি বলে দিচ্ছি কিরকম ভাবে বলবো। R1 আর R2 সমান বলে দিয়েছি, 10 ওহম আর 10 ওহম। তাহলে R1 R2 সমান হলে দুটো কেটে বাদ চলে যাচ্ছে, তার মানে I1 = কি হবে, I2 হবে। এবং সেই কারণে আমি বলেছিলাম দুটো লাইনে কারেন্ট সমান সমান হবে, দুটো লাইনে কারেন্ট সমান সমান হবে। এবার তুমি বলবে যে স্যার এটা তাহলে 1/6ই কেন করলেন, অন্য কিছু করতে পারতেন। তাহলে দেখো খেয়াল করে, এই কারেন্টটা সেটা ঢুকেই তো এই I1 I2 হলো, তার মানে দু ভাগে ভেঙেছে এবং তারা সমান ভাগে ভেঙেছে। তাহলে অফকোর্স এই 1/3টা দু ভাগ হয়েছে বলে 1/6 হবে। মাথায় ঢুকলো ব্যাপারটা, সবাই বুঝতে পারলে যে কেন 1/6 হলো, কারেন্টটা বোঝা গেল তো 1/6 কেন হলো। আচ্ছা, এবার যেই কারেন্টটা আমি জেনে গেলাম তাহলে এই 10 ওহমের অ্যাক্রসে ভোল্টেজটা আমি বার করে ফেলবো। তাহলে এটা হয়ে গেছে 1/6 অ্যাম্পিয়ার। ভোল্টেজটা এবার বার করি, তাহলে V = IR, এই ফর্মুলা থেকে কারেন্ট যেহেতু 1/6 অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম, তাহলে হয়ে যাচ্ছে 10/6 ভোল্ট। তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ কত, 10/6 ভোল্ট, এবং কারেন্ট কত, 1/6 অ্যাম্পিয়ার। এবার যদি আমি কাউকে প্রশ্ন করি, দেখি সে বলতে পারে কিনা। আমি যদি প্রশ্ন করি, আচ্ছা বলো তো এই 10 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত এবং ভোল্টেজ ড্রপ কত,
এই 10 ওহমের নিচের 10 ওহমের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ কত আর কারেন্ট কত বলতে হয় যদি, কত হবে? তুমি অলরেডি ওপরেরটার জন্য ক্যালকুলেট করে নিয়েছো এবং একটু আগেই শিখলে যে নিচেরটার মধ্যে দিয়েও একই কারেন্ট যাবে, সমান দুভাগে ভাগ হচ্ছে যেহেতু, তাহলে ওর মধ্যে দিয়েও কারেন্ট 1/6 অ্যাম্পিয়ার যাবে এবং ওর ভোল্টেজ কি হবে? একই রকম ভাবে এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন হবে, তাহলে ভোল্টেজটাও 10/6 ভোল্টেজ হবে। বোঝা গেল? আচ্ছা, এই 5 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত, ভোল্টেজ ড্রপ কত? খেয়াল করে দেখো, ওই 1/6 আসার পর তারা আবার এই পয়েন্টে জয়েন্ট হয়ে গেল, তার মানে আবার এখানে 1/3 হয়ে যাবে এবং 1/3 হওয়ার পর সেই 1/3টা এর মধ্যে দিয়ে পাস করবে, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট 1/3 অ্যাম্পিয়ার হবে এবং ভোল্টেজ ড্রপ এই প্রথমটার জন্য যখন ক্যালকুলেশন করেছিলাম যেভাবে হয়েছিল সেরকমভাবে এটাও হবে। এর ভোল্টেজ ড্রপ হয়েছিল কত? 1/3 ইন্টু 5 মানে 5/3 ভোল্ট, তাহলে এটাও 5/3 ভোল্ট হবে। ঠিক আছে, তাহলে এবার আমি সব কটা জেনে গেলাম যে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত। তো আমি সেটাকে মাথায় রেখে এগুলোকে একটু মুছে দিয়ে ব্যাপারটাকে আরেকবার দেখি। তাহলে আরেকবার এটা একটু মুছে দিই, একটু ঘিঞ্জি হয়ে গেছে। এই 5 ওহম, এখানে 10 ওহম ছিল, এখানে 10 ওহম ছিল, এটা 5 ওহম, এখানে একটা ব্যাটারি যুক্ত ছিল যেটা 5 ভোল্টের। তাহলে কারেন্ট যাচ্ছিল 1/3 অ্যাম্পিয়ার, এটা আমরা বার করেছিলাম এবং এর অ্যাক্রসে কারেন্ট কি হয়েছিল? 1/3, একই। ভোল্টেজ হলো কত বেরিয়েছিল? এটা ভোল্টেজ 5/3 ভোল্ট। এর অ্যাক্রসে ভোল্টেজ বেরিয়েছিল 10/6 ভোল্ট এবং কারেন্ট বেরিয়েছিল 1/6 অ্যাম্পিয়ার এবং এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ সেটা বেরিয়েছিল 1/3 অ্যাম্পিয়ার আর ভোল্টেজ ড্রপ 5/3 ভোল্ট, এরকম বেরিয়েছিল। এবার দেখো সার্কিটে আমি কত ভোল্টেজ অ্যাপ্লাই করেছি? 5 ভোল্ট। এই ভোল্টেজটা এখানে রেজিস্ট্যান্স অনুযায়ী ভেঙে ভেঙে গেছে। এবার দেখো তো খেয়াল করে, এই ভোল্টেজ সবকটাকে যোগ যদি করি, শ্রেণীতে যেগুলো আছে সেগুলোকে যদি যোগ করি, টোটাল কত হয়? এখানে কত হয়েছে? 5/3 ভোল্ট। এই দুটোর মিলিয়ে আমি যোগ করতে বলছি না, দুটোর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ একই আছে, তার মানে এখানে সিঙ্গেলটাকে, যে কোনো একটার ভোল্টেজ ড্রপটাকেই আমি হিসাব করব, দুটোকে যোগ করে হিসাব করব না। সেটা কত? 10/6 ভোল্ট। আর এইটার জন্য কত ভোল্টেজ ড্রপ? 5/3 ভোল্ট। এই তিনটেকে যোগ করছি, কত হয় দেখো, লসাগু করে 363, কত হচ্ছে? 6। তাহলে এটা হয়ে যাচ্ছে 10 + 10 + 10, তার মানে 30/6 মানে 5 ভোল্ট। বুঝলে ব্যাপারটা? এই 5 ভোল্টটাই অ্যাপ্লাই করেছিলাম। এই 5 ভোল্ট যেটা অ্যাপ্লাই করেছিলাম সেটা এখানে রেজিস্ট্যান্সকে মাথায় রেখে ভেঙে গেছে এবং ভেঙে এমনভাবে গেছে যাতে কারেন্টটা সার্কিটে 1/3 অ্যাম্পিয়ার হয়। এবার দেখো তো, এই ব্যাপারটাকে মাথায় রেখে আমি যদি আরেকটা অ্যাপ্লিকেশন দেখি, সেটা তোমরা নিজেরা বলতে পারো কিনা আমাকে, আমার সঙ্গে বলবে। হ্যাঁ, আমি সার্কিটটাকে একটু চেঞ্জ করে অন্য একটা সার্কিট দিচ্ছি। এই সার্কিটে এটা ধরলাম 10 ওহম, এটা 10 ওহম আর এটা 5 ওহম। ওকে, অ্যাপ্লাইড ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, ধরো 10 ভোল্ট। এবার এই সার্কিটের ফার্স্ট আমরা তুল্য রোধ বার করব। তুল্য রোধ কত হবে তাড়াতাড়ি বলতে পারবে কি? ফার্স্ট আমরা আর ইকুইভ্যালেন্টটা বার করব। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? এই 10 ওহম আর 5 ওহম সমান্তরালে আছে। দেখি আমি তাহলে ফার্স্টে আমি এই সমান্তরালের জন্য তুল্য রোধটা বার করছি, ঠিক আছে, এটার আর এটার মিলে। তাহলে সেটা হচ্ছে 1/1/10 + 1/5। যেহেতু এখানে সমান নেই তাই কিন্তু আমি ওই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারলাম না। কত হচ্ছে এটা? তাহলে এটা হয়ে যাচ্ছে 1 + 2, তাহলে 10/3।
এই 10/3 এটা হচ্ছে, তার সঙ্গে এই 10টা আবার শ্রেণীতে আছে, তাহলে ফাইনালি তুল্য রোধ যেটা হচ্ছে 10/3 প্লাস 10, দ্যাট ইজ 40/3 ওহম। তাহলে ওভারঅল সার্কিটের তুল্য রোধ আমি এই সব কটা রেজিস্ট্যান্সকে সরিয়ে দিয়ে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে আঁকলে সেখানে আমাকে 40/3 ওহমের রেজিস্ট্যান্স ইউজ করতে হতো, তাই এটা হলো তুল্য রোধ। তো চলো এই সার্কিটের কারেন্ট কত হবে তাহলে? কারেন্ট হবে I ইকুয়ালস টু V/R ইকুইভ্যালেন্ট 10 ভোল্ট ডিভাইডেড বাই 40/3 ওহম। তাহলে এখানে দেখতে পাচ্ছি ওপরে উঠে গিয়ে 30/40 হচ্ছে, তার মানে 3/4 অ্যাম্পিয়ার। তাহলে এই সার্কিটে কারেন্ট হচ্ছে 3/4 অ্যাম্পিয়ার। ওকে, এই সার্কিটের কারেন্ট জেনে নিলাম। এবার আমি যদি ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সগুলোর ভোল্টেজ এবং কারেন্ট জানতে চাই, তোমরা আমাকে বলবে তাড়াতাড়ি, তাহলে আমি বুঝতে পারবো যে কতটা বুঝতে পারছো তোমরা। দেখি, ফার্স্ট আমি এই 10 ওহমের জন্য কারেন্ট এবং ভোল্টেজ বার করব। I কত এবং ভোল্টেজ কত, বলো। কারেন্ট কত হবে, I কত হবে? কেউ তো বলো। হ্যাঁ, 3/4 অ্যাম্পিয়ার। ওকে, কারেন্টের কোনো পরিবর্তন হলো না, কারণ ওই পুরো কারেন্টটাই এই 10 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই ভোল্টেজ কত হবে তাহলে, বলো, মুখে মুখে হিসাব করা যাবে। হ্যাঁ, 15/2 বা 30/4ও আমরা বলতে পারতাম, যদি ডাইরেক্ট গুণ করতাম তাহলে এত ভোল্টেজ হতো, মানে 15/2 ভোল্ট। ঠিক আছে, এবার এই 10 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত এবং ভোল্টেজ কত বার করতে হবে, কে বলতে পারবে? চেষ্টা তো করতে পারবে। হ্যাঁ, তাহলে ফার্স্ট আমরা কি করব এখানে? এবার এর জন্য আমি একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, সেই ট্রিক্সটা দেখো। ধরো এই রেজিস্ট্যান্স সমান্তরালে আছে এবং তাদের ভ্যালু আলাদা, একটার ভ্যালু বললাম R1, একটার ভ্যালু ধরলাম R2। এই দুটো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা যেহেতু সিমিলার, তাহলে আমি V ইকুয়ালস টু একটার জন্য বলতে পারি I1 R1, ধরলাম ওর মধ্যে দিয়ে কারেন্ট I1 যাচ্ছে, এর মধ্যে দিয়ে কারেন্ট I2 যাচ্ছে, আর আরেকটার জন্য V ইকুয়ালস টু I2 R2। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে একটা ক্যালকুলেশন বলছি। দেখো, আমরা তো চাইছি যে কারেন্টের হিসাব করতে, তাহলে I1 ইকুয়ালস টু কি হচ্ছে, I1 ইকুয়ালস টু V/R1, আর এটার থেকে পাচ্ছি I2 ইকুয়ালস টু V/R2। তোমাদেরকে এই হিসাবটা করতে হবে না, আমি হিসাবটা করছি তার কারণ তোমরা বুঝতে পারবে বলে। তোমাদেরকে আমি ফাইনালি যে ফর্মুলাটা মনে রাখতে হবে সেটা একটু পরে বলছি। তাহলে I1 ইজ টু I2, দ্যাট ইজ কি হবে, V/R1 ইজ টু V/R2। সমানুপাতিকের ব্যাপারটা জানো তোমরা, তাহলে এটা হয়ে গেল কি 1/R1 প্লাস তাহলে এটা হয়ে গেল 1/R1 ইজ টু 1/R2। ঠিক আছে, এবার এইখানে এই পুরো ব্যাপারটাকে এই একটা সহজ ফর্মে আমি নিয়ে আসবো। সহজ ফর্ম বলতে যেখানে এরকম ভগ্নাংশ আকারে থাকবে না। যদি আমি করি তাহলে কি হবে, R1 R2 কে দুটো ক্ষেত্রে আমি মাল্টিপ্লাই করলাম ওপরে, তাহলে দেখতে পাচ্ছি এটা চলে আসলো কি R2 ইজ টু R1, এটা হলো। তাহলে এটা I1 ক্যালকুলেট করবে কিভাবে, দেখো, I1 ইজ ইকুয়ালস টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু I। এটা হচ্ছে যে ফর্মুলাটার কথা বলছিলাম, যে একটু পরে বলছি সেটা। তাহলে যখন এরকম অনুপাতগুলো দেখতে পাচ্ছ যে রেজিস্ট্যান্সগুলো সমান নয়, তখন এই ফর্মুলাটা আগে ট্রান্সফার করে নেবে। I1 ইজ টু I2 ইকুয়ালস টু রেজিস্ট্যান্সটা কিরকম আছে সেটার অনুপাতটাকে বার করে নেবে, করে নিয়ে তারপর এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। তাহলে I1 এর জন্য যদি এটা হয়, I2 এর জন্য হবে কি R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু I, এরকম ফর্মুলা হচ্ছে। তো চলো এটাকে অ্যাপ্লাই করার মাধ্যমে আরো ভালো করে বুঝি। দেখো, এখানে এই দুটো রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, তাহলে আমি I1 ইজ টু I2 লিখছি। তাহলে কি হবে, প্রথমটার জন্য V বাই রেজিস্ট্যান্স হচ্ছে কত
10 ওহম ইস টু ভি বাই রেজিস্ট্যান্স কত 5 ওহম, তাহলে ভি এটা এই অনুপাতটা হচ্ছে, তার মানে 1/10 ইস টু 1/5 হচ্ছে, তাই তো? তাহলে এইটাকে আমি যদি সহজ আকারে লিখি তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে ওপরে নিচে আমি 50 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 5:10, তাহলে I1 ইকুয়ালস টু হবে 5 ডিভাইডেড বাই 5 প্লাস 10 ইন্টু টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট এখানে 3/4 অ্যাম্পিয়ার, কারণ এখানে এই কারেন্টটাই এসে প্রবেশ করছে, সেটাই I1 I2 তে ভেঙেছে, তাহলে 3/4টা এখানে হচ্ছে I, তাহলে 5 ডিভাইডেড বাই 15 ইন্টু 3/4, এরমভাবে ক্যালকুলেশন করা যায়। তাহলে কত হচ্ছে 5, তাহলে 1/4 অ্যাম্পিয়ার। ঠিক একই রকমভাবে I2 যদি বার করতাম তাহলে I2 ইকুয়ালস টু কী হবে, I2-র সঙ্গে সমানুপাতিক হিসাবে কে আছে, 10 আছে, তাহলে 10 ডিভাইডেড বাই 5 প্লাস 10 ইন্টু 3/4, তাহলে হয়ে গেল কি 10/15 ইন্টু 3/4 দ্যাট ইজ 2, তাহলে এটা হয়ে গেল 2/4 অ্যাম্পিয়ার। তাহলে এই কারেন্টটা হয়ে যাচ্ছে 1/4 অ্যাম্পিয়ার, এই কারেন্টটা হচ্ছে 2/4 অ্যাম্পিয়ার, এবং এই দুটো কারেন্টকে যোগ করে দেখো 3/4ই আসছে। ঠিক আছে, এই যে ট্রিক্সটা শেখালাম এটা হয়তো তোমরা ভাবছো যে স্যার এই ট্রিক্সটা ছাড়া আমি আরও সহজে করে ফেলতে পারতাম তো, মুখে মুখেই পারছিলাম, এত করতে গেলেন কেন? দুটো রেজিস্ট্যান্সের জন্য অসুবিধাটা হয় না, কিন্তু দুইয়ের বেশি 3-4টে রেজিস্ট্যান্স যখন থাকে তখন এই ট্রিক্সটা খুব কাজে দেয়। আমি একটা দেখাবো, উদাহরণ দেখাবো। তাহলে এই কারেন্টটা ক্যালকুলেশন করে নিলাম, এবার ভোল্টেজ ক্যালকুলেশন করা কোনো ব্যাপার নয়। তাহলে প্রথমটা এই 10 ওহমের জন্য ভোল্টেজ কত হবে, কারেন্ট হচ্ছে 1/4, রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম, তাহলে 10/4 ভোল্ট। এটার জন্য কত হবে, তাহলে এর মধ্যে দিয়ে যাচ্ছে কারেন্ট 2/4, তাহলে ভোল্টেজ হবে এর 2/4 ইন্টু 5 ভোল্ট দ্যাট ইজ 10/4 ভোল্ট। দেখো সমান্তরালে থাকলে ভোল্টেজ দুটো সমান হয় আমরা বলেছিলাম, দেখো এখানেও তাই 10/4 ভোল্টেজ হলো, এবং সেই ভোল্টেজের সঙ্গে তুমি এইখানে এই যে সিরিজে এই যে এটার ভোল্টেজ 15/2 পেয়েছিলাম, এটাকে যদি যোগ করে দাও দেখো এই 10 ভোল্ট ফিরে আসবে। 15/2 প্লাস 10/4 হয়ে যাচ্ছে কত, এখানে 4, আর এটা হয়ে যাচ্ছে 30 প্লাস 10, তাহলে 40/4 মিনস 10 ভোল্ট। দেখো অ্যাপ্লাইড ভোল্টেজের সঙ্গে সমান হয়ে গেল। মাথায় ঢুকলো সমস্ত এই কনসেপ্টগুলো? অসুবিধা নেই? সবাই শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলছিলাম একটু আগেই যে যদি একসঙ্গে 4-5টা রেজিস্ট্যান্স সমান্তরালে থাকে এবং সব কটা আলাদা হয়, তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা হেল্প পাবো ওই ট্রিক্স দিয়ে। দেখি, এটা ধরো 10 আছে, এটা 5 আছে, এটা 15 আছে, এটা ধরো 20 আছে, 4টে আছে। তাহলে দেখো আমি ওই I1 ইস টু I2 ইস টু I3 ইস টু I4 এইভাবে করব। এটা ধরলাম I1, এটা I2, এটা I3, এটা I4, টোটাল কারেন্ট যেটা ঢুকছে সেটা হচ্ছে I। তাহলে এটা ইজ ইকুয়ালস টু কী হবে, 1/10 ইস টু 1/5 ইস টু 1/15 ইস টু 1/20। এবার এই 10, 5, 15 আর 20 এদের লসাগু করে নিতে হবে। 10, 5, 15, 20 কত হয় দেখি, 2, 1, 3, 4, তাহলে আচ্ছা তোমাদের অসুবিধা থাকলে এগুলো নেই। তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে 3 দুগুণে 6, 2 দুগুণে 12, 5 12 60, 60। তাহলে I1 যদি আমি বলতে চাই I1 কত হবে, তাহলে 60কে তো সব কটাতেই গুণ করবো, মাল্টিপ্লাই করবো, তাহলে এটা 60/10 মানে কত 6, এটা 12, এটা 4, আর এটা 3। ঠিক আছে, তাহলে I1 ইকুয়ালস টু কত হবে, 6 ডিভাইডেড বাই 6 প্লাস 12 দ্যাট ইজ 18, 18 প্লাস 4 22, 22 প্লাস 3 25 ইন্টু I। কত সহজে ক্যালকুলেশন হয়ে যাবে, I1টা বেরিয়ে যাবে। যদি I4 বার করতে হয় তাহলে কত হবে,
3 ডিভাইডেড বাই 25 ইন্টু আই। কত সহজে বেরিয়ে গেল। এই কারণে অনেকগুলো রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে এই ট্রিক্সটা খুব কাজে দেয়। দুটোর জন্য যদি তুমি নাও ইউজ করো, বড় ক্ষেত্রে ইউজ করতে হবে। ওকে, এবার আমরা মোর দ্যান ওয়ান সেল ইন এ সার্কিট এটা নিয়ে বলবো। একটার থেকে বেশি সেল যদি থাকে সার্কিটে তাহলে কি করব। ধরো এরকম একটা রেজিস্ট্যান্স যারা শ্রেণীতে আছে এবং এক্সটার্নালি একটা সেলের পরিবর্তে দুটো সেল আছে। এবার দুটো সেল কিভাবে আছে সেটা একটা ফ্যাক্টর। শ্রেণীতে আছে না সমান্তরালে আছে, একদিকে মুখ করে আছে না বিপরীত দিকে মুখ করে আছে, এটা একটা খুব ফ্যাক্টর। জানি এই জটিল জায়গাগুলো তোমাদের হয়তো দেবে না, তাও আমি একটু বলে রাখি। এখানে দুটো সেল ধরলাম, এটা 5 ভোল্ট, এটা 10 ভোল্ট, এবং এরা পরপর আছে, পরপর এরকমভাবে প্লাস মাইনাস এরকমভাবে আছে। তার মানে এরা শ্রেণীতে আছে এবং একই ডিরেকশানে আছে। যেহেতু একই ডিরেকশানে আছে, একটা সেল আর আরেকটা সেল এরা পরস্পর যুক্ত হয়ে গিয়ে রেজাল্টেড ইএমএফটা হবে। অর্থাৎ এখানে টোটাল যে ইএমএফ অ্যাপ্লাইড হয়েছে সেটা হচ্ছে 15 ভোল্ট। কিন্তু যদি এই সেলগুলো উল্টো থাকতো, শ্রেণীতে থাকতো বাট উল্টো থাকতো, তাহলে যদি এরকম থাকে, এদিকে মাইনাস এদিকে প্লাস, উল্টো রেখেছি, তাহলে এক্ষেত্রে ওই ইএমএফটা বিয়োগ করে হয়ে যেত। এটা আবার তুল্য ইএমএফ বা তুল্য বিভব পার্থক্য বলতে পারো তোমরা। তাহলে এটা হয়ে যেত 10 মাইনাস 5 ভোল্ট, দ্যাট ইজ 5 ভোল্ট। তাহলে একটু আগে যেটা 15 ভোল্ট একই দিকে মুখ করে থাকার জন্য হয়েছিল, সেটা এখন 5 ভোল্ট হয়ে গেল। এবং ডিরেকশনটা ফাইনালি কোন দিকে হলো সেটা একটা ফ্যাক্টর। যেমন একটু আগে আমরা যখন দেখছিলাম একই দিকে ছিল, আমি দেখাচ্ছি আরেকবার। এরকম ছিল, তখন এই দুটোর জায়গায় যদি আমি একটা সিঙ্গেল, আমি বলছি এখানে যদি আমি একটা সিঙ্গেল ইএমএফ দিয়ে ইউজ করতাম তাহলে তার ডিরেকশনও একই ডিরেকশন হতো এবং এটা 15 ভোল্ট হতো। কিন্তু যদি এই সেলটা উল্টো হতো, যদি উল্টো হতো, তাহলে যে 5 ভোল্ট হলো বললাম, সেই 5 ভোল্টের ডিরেকশন কিন্তু ওই দিকে হতো না, তার উল্টো দিকে হতো। কেন হতো? তার কারণ এখানে 10 ভোল্ট এটা হবে, এখানে 10 ভোল্ট ডমিনেট করছে, এখানে 10 ভোল্টের ব্যাটারিটা ডমিনেট করছে, কারণ তার পাশে যেটা আছে সেটা 5 ভোল্ট, তার থেকে ছোট। তাই তাকে মাথায় রেখে 5 ভোল্ট এটা হতো এবং উল্টো দিকে হতো। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? ওকে, এখানে এটা বলার ছিল। এরপর শর্ট সার্কিট নিয়ে আমরা বলবো। শর্ট সার্কিট কথাটার অর্থ কি? ধরো এরকম একটা সার্কিট আছে, এরকম দুটো রেজিস্ট্যান্স, এখানে একটা সেল আছে, এখানে তার ইন্টারনাল রেজিস্ট্যান্সও ধরো বলে দিলাম, বললাম এটা 5 ভোল্ট, এটা 1 ওহম, এটা 2 ওহম, এটা 9 ওহম। ওকে, এরকম তিনটে রেজিস্ট্যান্স সার্কিটে আছে। তাহলে এই তিনটে রেজিস্ট্যান্স শ্রেণীতে আছে, বুঝতেই পারছি, পরপর এরকমভাবে সাজানো আছে, তাই এটাকে শ্রেণী সমবায় বলবো, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এক্ষেত্রে হচ্ছে 2 + 9 + 1, দ্যাট ইজ 12 ওহম। আচ্ছা, তাহলে সার্কিটে কারেন্ট কত? I ইকুয়ালস টু কত? I ইকুয়ালস টু হতো V/R, দ্যাট ইজ 5/12 অ্যাম্পিয়ার। এই হতো সার্কিটের কারেন্ট। এবার যদি আমি বলি যে ধরো আমি এই 2 ওহমের অ্যাক্রসে একটা এমনি তার ইউজ করেছি যার রেজিস্ট্যান্স 2 ওহমের তুলনায় অত্যন্ত কম, ঠিক আছে? তার মানে এটা একটা বাইপাস লাইন। আমরা যেরকম রাস্তাঘাটে চলার সময় দেখেছি যে বাইপাস লাইন দিয়ে সবসময় যেতে সুবিধা হয়, কম সময় লাগে, কারেন্টও কিন্তু তাই ফলো করবে, এবং ফলো করে এই শর্টকাট লাইন দিয়ে পাস করবে, এই 2 ওহমের মধ্যে দিয়ে যাবেই না, ঠিক আছে? এখন যদি এই সার্কিটের এই রেজিস্ট্যান্স থাকে, যদি এখানে একটা রেজিস্ট্যান্স থাকতো, তাহলে এখন এটা সমান্তরাল সমবায় হয়ে যেত। আমি কিন্তু তার কথা বলছি না, আমি ধরছি যে এই যে তারটা আমি জয়েন্ট করেছি তার কোনো রেজিস্ট্যান্সই নেই। এবার সেটা বাস্তবে তো হয় না, তাহলে এটা কখন হয়? শর্ট সার্কিট তো হয়, রিয়েলে তো হয়। তাহলে মানে কি? মানে হচ্ছে এমন কোনো একটা পথ পেয়ে গেছে যার রেজিস্ট্যান্স সার্কিটে এই রেজিস্ট্যান্স 2 ওহমের থেকে অত্যন্ত কম, খুব ক্ষুদ্র, এত ক্ষুদ্র
যেটাকে আমরা ইগনোর করতে পারি, ধরে নিতে পারি যে রেজিস্ট্যান্স প্রায় নেই, ঠিক আছে, তাহলে ওই পথটাকে শর্ট সার্কিট বলা হবে। শর্ট সার্কিট হলে কি হয়, কারেন্ট কি এই 5/12ই থাকবে? না, থাকবে না। কারেন্টটা কিন্তু আর এটা থাকবে না, কারেন্টটা চেঞ্জ হয়ে যাবে। কেন থাকছে না? কারণ এই রেজিস্ট্যান্সটা তখন আর এই সার্কিটের মধ্যে আসছেই না। তাহলে তখন সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? তখন হচ্ছে 9 + 1 10 ওহম। তাহলে কারেন্ট কত হবে? 5/10, দ্যাট ইজ 1/2 অ্যাম্পিয়ার। তাহলে এখন সার্কিটে কারেন্ট 1/2 অ্যাম্পিয়ার, আগেরটার থেকে বেশি হয়ে গেছে, কারণ রেজিস্ট্যান্স কমে গেছে, কারেন্ট বেশি হয়ে গেছে। তাই সার্কিট যখন কোনো কারণে যদি একটা সার্কিট শর্ট সার্কিট হয়, তাহলে সেই সার্কিটের মধ্যে দিয়ে প্রচুর বেশি কারেন্ট ফ্লো করে। কেন ফ্লো করে বলো? তার কারণ সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স কমে যায় শর্ট সার্কিট হওয়ার জন্য, ফলে কারেন্ট বেড়ে যায়। ভোল্টেজ তো একই থাকে, কারেন্ট বেড়ে যায়, এবং কারেন্ট বেড়ে গিয়ে ইনস্ট্রুমেন্টটার ক্ষতি করতে পারে। ধরলাম এটা একটা ইনস্ট্রুমেন্ট, তাহলে এই ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে 5/12 কারেন্ট যখন যাচ্ছিল, ইনস্ট্রুমেন্ট ঠিকঠাক চলছিল, কিন্তু কোনো কারণে এই 2 ওহমের অ্যাক্রসে শর্ট সার্কিট হয়ে গিয়ে সার্কিটে কারেন্ট বেড়ে গেছে, 1/2 অ্যাম্পিয়ার হয়ে গেছে, ফলে এই ইনস্ট্রুমেন্টটা নষ্ট হয়ে যেতে পারে। তাই শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা করার জন্য সার্কিটে ফিউজ ইউজ করা হয়। কি ইউজ করা হয়? ফিউজ ইউজ করা হয়। ফিউজ কি করে? ফিউজটাকে এমন মেপে চুজ করা হয় যাতে এই ইনস্ট্রুমেন্টটাকে বাঁচানো যায়। কি করে? না, এই সার্কিটে 5/12 অ্যাম্পিয়ার যাচ্ছিল প্রথমে, কিন্তু 2 ওহমটা যেই শর্ট সার্কিট হলো, কারেন্ট বেড়ে গিয়ে 1/2 অ্যাম্পিয়ার হলো। এবার এই ফিউজের এই তারটা ওই 1/2 অ্যাম্পিয়ার সহ্য করতে পারে না, ফলে এ কেটে গেল। কেটে যেই গেল, সঙ্গে সঙ্গে সার্কিটটা ওপেন হয়ে গেল, সার্কিটটা ওপেন হইতে কারেন্টটা স্টপ হয়ে গেল, ফলে এই ইনস্ট্রুমেন্টটা বেঁচে গেল। শর্ট সার্কিটের হাত থেকে বাঁচিয়ে দেয় ফিউজ। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হলো শর্ট সার্কিটের ব্যাপারটা? ওকে, এবার আমরা যেটা বলবো ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানবো কয়েকটা কথা। যে যে ইনস্ট্রুমেন্টগুলো ইলেকট্রিক্যাল সার্কিটে ইউজ করা হয় তার মধ্যে একটা হচ্ছে অ্যামমিটার, ভোল্টমিটার আর গ্যালভানোমিটার। এগুলোর কাজ কি সেটা একটু জানবো, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। অ্যামমিটার, অ্যামমিটার সার্কিটে কারেন্ট ফ্লোয়ের পরিমাণ মেজার করে, কারেন্ট এর অ্যামাউন্ট মেজার করে। ভোল্টমিটার সার্কিটে কোনো একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করে বা মেজার করে, ঠিক আছে। গ্যালভানোমিটার সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো আছে না নেই, কারেন্ট আছে না নেই, কারেন্ট থাকলে সেটা কোন দিকে আছে সেটা মেজারমেন্ট করতে পারে, আর খুব অল্প পরিমাণে খুব অল্প কারেন্ট মেজার করতে পারে। গ্যালভানোমিটারের তাহলে অনেকগুলো কাজ। 1 নাম্বার বললাম কি, সার্কিটে কারেন্ট প্রেজেন্ট আছে না নেই সেটা। সেকেন্ড হচ্ছে কারেন্টের ডিরেকশন, সেটা কোন দিকে আছে সেটা মেজারমেন্ট করতে পারে। এবং থার্ড হচ্ছে খুব অল্প পরিমাণে ভেরি স্মল কারেন্ট অ্যামাউন্ট মেজার করতে পারে, ঠিক আছে। তো সার্কিটে এরা কিভাবে ব্যবহার করা হয়, সার্কিটে এদেরকে কিভাবে ব্যবহার করা হয়, কিভাবে কাজ করে সেটা একটু জেনে নিই। ধরো এরকম একটা সার্কিট নিলাম, এরকম একটা রেজিস্ট্যান্স এবং এই একটা সেল নিলাম, এটা ধরো 5 ভোল্ট, এটা 5 ওহম, এটা 10 ওহম, এরকম দুটো শ্রেণীতে আছে, এরকম অবস্থায় আছে। তো সার্কিটে আমরা এই ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করব, ঠিক আছে। তো ফার্স্ট আমি অ্যামমিটার ইউজ করব। অ্যামমিটার কিভাবে ইউজ করব? অ্যামমিটার সার্কিটে কারেন্ট মেজার করতে ইউজ করা হয়। তো সার্কিটে কারেন্ট মেজার করতে গেলে ওকে অলওয়েজ শ্রেণীতে মেজার করতে হয়। তাহলে অ্যামমিটারকে আমাকে এই সার্কিটে এইখানে রাখতে হবে, শ্রেণীতে রাখতে হবে। মানে এই 5 ওহম 10 ওহম যেভাবে শ্রেণীতে আছে তাদের সঙ্গে শ্রেণীতে রাখতে হবে, মানে কারেন্ট যেন ওর মধ্যে দিয়ে পাস করে যায়, ঠিক আছে, কারেন্ট যেন ওর মধ্যে দিয়ে পাস করে যায়। তার জন্য
ওকে শ্রেণীতে রাখতে হবে, অলওয়েজ ইন সিরিজ কানেকশন রাখতে হয়, ঠিক আছে। এবং এর রেজিস্ট্যান্স কি হয় জানো, রেজিস্ট্যান্সকে টেন্স টু 0 বা আমি এটাকে একদম কম, ভেরি স্মল, এরকম একটা অ্যামমিটারকে কিনে এনে সার্কিটে যুক্ত করলে সার্কিটে কারেন্টটা ঠিকঠাক মাপা যাবে। মাথায় রাখবে, অ্যামমিটার হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যার সাহায্যে সার্কিটে কারেন্ট মাপা হয় এবং তাকে সার্কিটের শ্রেণীতে যুক্ত করতে হয়, এবং অ্যামমিটারের রেজিস্ট্যান্সকে খুব ক্ষুদ্র হতে হয়, 0 হলে সবচেয়ে ভালো। আইডিয়াল অ্যামমিটার তার রেজিস্ট্যান্স 0 হয়। কেন দরকার? কারণ এই অ্যামমিটারের যদি একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স থাকে তাহলে ওকে আমি সার্কিটে ইউজ করেছিলাম কারেন্ট মাপার জন্য, কিন্তু যেই ইউজ করবো সঙ্গে সঙ্গে ওর রেজিস্ট্যান্সটা এই রেজিস্ট্যান্সগুলোর সঙ্গে শ্রেণীতে চলে এসে কারেন্টটার ভ্যালুটাকে কমিয়ে দেবে, ফলে যে কারেন্টটা মাপবো ভেবেছিলাম সেটা তো পাবো না। তাই অ্যামমিটারকে অলওয়েজ খুব কম রেজিস্ট্যান্সের হতে হয়। ভালো অ্যামমিটারের দাম বেশি এবং রেজিস্ট্যান্স তার খুব ক্ষুদ্র হয়, ঠিক আছে। ভোল্টমিটারকে যদি আমি ইউজ করি তাহলে ভোল্টমিটারকে আমি ইউজ করব ভোল্টেজ মাপার জন্য। তো এই ভোল্টমিটারকে অলওয়েজ রেজিস্ট্যান্সের অ্যাক্রসে সমান্তরালে যুক্ত করতে হয়। তাহলে কিরকম যুক্ত করতে হয়? প্যারালাল কানেকশন করতে হয়, এবং এর রেজিস্ট্যান্স ইনফিনিটি হতে হয়। আইডিয়াল যদি ভোল্টমিটার বলি তাহলে তার রেজিস্ট্যান্সকে ইনফিনিটি হতে হয়। কেন বলো তো? তার কারণ যদি এই কারেন্ট যেটা যাচ্ছে সেটা যদি এই ভোল্টমিটারের মধ্যে দিয়ে পাস করে যায় তাহলে তো ওভারঅল সার্কিটের রেজিস্ট্যান্স, এখানে এটার একটা ভোল্টেজ ড্রপ পড়ে যাবে, এর রেজিস্ট্যান্সটা তুল্য রোধটা চলে আসবে। তার জন্য এর মধ্যে দিয়ে যেন কোনোভাবে কোনো কারেন্ট না যায়, মানে এটা এমনভাবেই চুজ করতে হয়, ঠিক আছে। তার জন্য এটাকে এরকম করতে হয়। আইডিয়াল ভোল্টমিটার এরকম হয় এবং ভোল্টেজ মাপা হয় এবং প্যারালালে কানেকশন করতে হয়। আর গ্যালভানোমিটার, আমি বললাম গ্যালভানোমিটার সার্কিটে কারেন্ট আছে না নেই এটা মেজার করতে ব্যবহৃত হয় এবং খুব অল্প পরিমাণে কারেন্টও মাপে, কারেন্টের ডিরেকশনও মাপে। বুঝতেই পারছি কারেন্ট রিলেটেড ব্যাপার, তার মানে গ্যালভানোমিটারকে যদি ইউজ করতে হয় অফকোর্স একে সিরিজেই ইউজ করতে হবে, ঠিক আছে। একেও সিরিজে ইউজ করতে হয় এবং এ খুব অল্প পরিমাণে কারেন্ট মাপে, এবং যেহেতু খুব অল্প পরিমাণে কারেন্ট মাপতে পারে, বেশি কারেন্ট গেলে নষ্ট হয়ে যেতে পারে, তাই এটা খুব ইলেকট্রিক্যালি সেন্সিটিভ যন্ত্র। হ্যাঁ, মান আছে মিলি অ্যাম্পিয়ারে মাপে। যদি ধরো সার্কিটে অ্যাম্পিয়ার কারেন্টে, অ্যাম্পিয়ারে যায় কারেন্ট, ধরলাম অ্যাম্পিয়ার ইউনিটে যায়, মানে বড় এককে যায় যার ভ্যালু অনেক বেশি। এখানে যদি হিসাব করি তাহলে আমরা পেয়েও যাবো, ধরো 5 ওহম 10 ওহম মানে 15 ওহম ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে 5 ভোল্ট, তাহলে কারেন্ট I ইকুয়ালস টু 5/15 অ্যাম্পিয়ার মানে 1/3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। কিন্তু গ্যালভানোমিটারটা মিলি অ্যাম্পিয়ারে বা মাইক্রো অ্যাম্পিয়ার এককে হয়, খুব ক্ষুদ্র হয়। তাই সার্কিটে ব্যবহার করতে গেলে খুব বুঝে শুনে ব্যবহার করতে হয়। মানে কি, এর সঙ্গে একটা শান্ট যোগ করা হয়, শান্ট, প্যারালালে একটা শান্ট যোগ করা হয়। শান্ট হচ্ছে এমন একটা রোধ যেটা খুব স্মল রেজিস্ট্যান্স, একটা খুব ক্ষুদ্র রোধ, যাকে গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরালে যুক্ত করা হয়। গ্যালভানোমিটার কেন, যে কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা খুব সেন্সিটিভ, ইলেকট্রিক্যালি সেন্সিটিভ, বেশি কারেন্ট চলে গেলে নষ্ট হয়ে যেতে পারে, তার অ্যাক্রস এই শান্ট যুক্ত করা হয় প্যারালালে। কারণ কি, খুব কম রোধ, তার মানে এই সার্কিটে যে কারেন্টটা যাচ্ছিল 1/3 অ্যাম্পিয়ার সেটা যাতে ম্যাক্সিমামটাই এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পাস করে চলে যায়, খুব কম গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যায়, খুব কম অ্যামাউন্টে যায়, তাহলে গ্যালভানোমিটারটা নষ্ট হবে না। তাই বুঝে শুনে শান্ট যুক্ত করতে হয়, ঠিক আছে। বোঝা গেল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে। এবার আমরা জানবো নেক্সট পরের পার্টটা দেখি, কারশফস ল অ্যান্ড অ্যাপ্লিকেশন। কারশফস লটা কি সেটা শিখবো। তো এখানে ডাইরেক্ট কারশফস ল দিয়েই শুরু করেছিল, কিন্তু আমি আই এম শিওর যে যখন পরীক্ষায় আসবে তখন এই প্রত্যেকটা পয়েন্টের ওপর কিন্তু কোশ্চেন হবে, তাই ওগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, তার জন্য আমার বলা। ওকে, এবার আমি বলবো KCL KVL, কারশফস কারেন্ট ল অ্যান্ড কারশফস ভোল্টেজ ল। আচ্ছা, এই যে যা যা আমি বললাম এই প্রত্যেকটা টপিকের ওপর অলরেডি আমার ভিডিও বানানো আছে, যার লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা ভিডিওর ডেসক্রিপশনেও পেয়ে যাবে, আর নয়তো তোমরা আমি যে তোমাদের গ্রুপে আছে সেই গ্রুপেও শেয়ার করবো,
তোমরা দেখে নেবে সেখানে। তো দেখো কেসিএল কেভিএল কখন অ্যাপ্লাই করে? কেসিএল কেভিএলকে যে কোনো সার্কিটে অ্যাপ্লাই করা যায়। জেনারেলি খুব জটিল সার্কিট যেগুলো, যেখানে আমরা সহজে বুঝতে পারছি না শ্রেণীতে আছে না সমান্তরালে আছে, সেই জায়গাগুলোতে কেসিএল কেভিএল অ্যাপ্লাই করে অনেক ইজিলি করে ফেলা যায়। আর নয়তো নর্মাল সার্কিটের ক্ষেত্রে কেসিএল কেভিএল অ্যাপ্লাই না করলেও চলে, আমরা নর্মালি ক্যালকুলেশন করে নিতে পারি। যেমন ধরো এই একটা সার্কিট, এই সার্কিটের ক্ষেত্রে কেসিএল কেভিএল অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তুমি করতে পারো। কিন্তু যদি একটা এরকম জটিল সার্কিট দিই, এরকম একটা জটিল সার্কিট দিলাম, তাহলে এক্ষেত্রে কেসিএল কেভিএল অ্যাপ্লাই করতে পারলে সহজ হবে। দেখো এই সার্কিটটা জটিল কেন বুঝতেই পারছো, সার্কিটের মধ্যে শ্রেণী সমান্তরাল ঠিকঠাকভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দুটো, এটা আর এটা সমান্তরাল না, সমান্তরাল নয়, কারণ মাঝখানে একটা ব্যাটারি আছে। এটা আর এটা শ্রেণী আছে না, শ্রেণী নয়। এটার সঙ্গে এটা সমান্তরালে আছে না, তাও বলা যাচ্ছে না। তাহলে এই যে বলতে পারছো না, তখন তোমাকে কেসিএল কেভিএল অ্যাপ্লাই করে, মানে কারশফস লকে অ্যাপ্লাই করে করতে হবে। তাহলে ফার্স্ট আমরা কেসিএল দেখি। কেসিএল জিনিসটা কি? কেসিএল কথাটার অর্থ হলো কারশফস কারেন্ট ল। ঠিক আছে, কারশফস কারেন্ট ল বা কারশফস কারেন্ট, আচ্ছা ঠিক আছে, কারশফস কারেন্ট ল। ঠিক আছে, তো কি বলছে এটা? উনি বলছেন, কারশফ বলছেন যে যদি কোনো সার্কিটের মধ্যে জাংশন পাও, জাংশন বলতে যেখান থেকে অনেকগুলো লাইন ভেঙে গেছে, যেমন আমরা রাস্তায় পাই একটা মোড়, সেই মোড় থেকে অনেকগুলো পথ ভেঙে গেছে, সেরকম যদি পাও তাহলে কারেন্টও সেই অনুযায়ী ভেঙে যাবে। এবার কারেন্ট যেটা ভাঙলো, দেখা যাচ্ছে যে কারেন্টের ভাঙাটা একটা নিয়ম মেনে হয়। সেই নিয়মটা হচ্ছে কনজারভেশন অফ চার্জ বা কারেন্ট, যাই বলো, কনজারভেশন অফ চার্জ বা কারেন্ট, মানে কারেন্টের সংরক্ষণ নীতিকে মেনেই হয়। মানে কোনোভাবে কারেন্ট নতুন করে সৃষ্টিও হতে পারে না কোনো জাংশন থেকে, বা ধ্বংস হয়ে যেতে পারে না। মানে ধরো 10 অ্যাম্পিয়ার প্রবেশ করলো, এখানে 3 অ্যাম্পিয়ার বেরোলো, এখানে অবশ্যই তাহলে 7 অ্যাম্পিয়ারই বেরোবে। মানে এখানে কখনোই 5 বা 8 হয়ে যেতে পারে না, কম বেশি হয়ে যেতে পারে না। এটাই হচ্ছে কারশফস কারেন্ট ল। এবার এই কারশফস কারেন্ট লটাকে বোঝার জন্য যেটা বইতে দেওয়া থাকে সেটার থেকে আমি বলছি। ধরো এরকম একটা জাংশন, যেখান থেকে অনেকগুলো রেজিস্ট্যান্স বেরোচ্ছে, এরকম একটা জাংশন। এবার এই জাংশনের মধ্যে যে কারেন্টগুলো প্রবেশ করছে বা বেরোচ্ছে সেগুলো এরকম দেখাচ্ছি, I1, I2, I3, I4 এরকম এঁকেছি। তাহলে এই জাংশনের রেসপেক্টে টোটাল কারেন্ট রেজাল্টেন্ট কারেন্ট সেটা 0 হবে। মানে এই জাংশনের রেসপেক্টে 0 হবে, মানে এই পয়েন্টে নতুন করে কোনো কারেন্ট সৃষ্টি হচ্ছে না বা ধ্বংস হচ্ছে না। তাহলে জাংশনের রেসপেক্টে টোটাল কারেন্টটা 0, মানে যে পরিমাণ কারেন্ট ঢুকবে সেই পরিমাণ কারেন্টই বেরিয়ে যাচ্ছে সব কটা লাইন মিলিয়ে। তো যেটা প্রবেশ করছে সেটাকে আমি প্লাস দিয়ে বলবো, আর যেটা বেরোচ্ছে সেটাকে মাইনাস দিয়ে বলবো। তাহলে প্লাস I1, এই প্লাস I2, আর I3 I4 বেরিয়ে যাচ্ছে, তাহলে মাইনাস I3 মাইনাস I4। তাহলে এই চিহ্নটা হচ্ছে সামেশনের চিহ্ন, মানে সব কটা যা যা আছে সেটাকে যোগ করে লেখো। তাহলে প্লাস I1 প্লাস I2 মাইনাস I3 মাইনাস I4 ইকুয়ালস টু 0। মানে আমি বলতে পারি I1 প্লাস I2 ইকুয়ালস টু I3 প্লাস I4। ক্লিয়ার? এটাই তো এখানেও হয়েছে। এখানেও যদি আমি কারশফস লকে অ্যাপ্লাই করে করতাম তাহলে কি বুঝতাম, প্লাস 10 মাইনাস 3 মাইনাস 7 ইকুয়ালস টু 0। তার মানে কি 10 ইকুয়ালস টু 3 প্লাস 7। তাই তো হচ্ছে। বোঝা গেল কারশফস কারেন্ট ল। এবার আমরা দেখব কারশফসের ভোল্টেজ ল। কারশফস ভোল্টেজ ল কি বলেছে, ঠিক আছে দেখি। কারশফস ভোল্টেজ ল বা KVL, এটাকে লুপ লও বলে। লুপ ল, কারণ এটা একটা লুপের ওপর কাজ করে। এবং এই ব্যাপারটা, এই লুপ ল, এটা কমপ্লিটলি তৈরি হয়েছে কনজারভেশন অফ
এনার্জির ওপর, শক্তির সংরক্ষণের ওপর। শক্তি ব্যাপারটা কি করে আসলো, তাই না? তো তোমরা, আমি গত ভিডিওতে বলেছি W ইকুয়ালস টু কিউ ইন্টু ভি, এই ফর্মুলাটা মনে পড়ছে? W ইকুয়ালস টু কিউ ইন্টু ভি, ওয়ার্ক ডান ইকুয়ালস টু চার্জ ইন্টু ভোল্টেজ ডিফারেন্স, মানে কোনো একটা জায়গার মধ্যে ভোল্টেজ ডিফারেন্স ভি, তার মধ্যে দিয়ে একটা কিউ আধানকে নিয়ে গেলাম, তাহলে কি পরিমাণ কার্য করলাম সেটার ফর্মুলা এটা। তার মানে ভোল্টেজ ইজ ইকুয়ালস টু কি, ওয়ার্ক ডান বাই চার্জ। তার মানে কৃতকার্যের সঙ্গে ভোল্টেজের একটা রিলেশন আছে, আর আবার আমরা জানি কৃতকার্যের সঙ্গে শক্তিরও একটা রিলেশন আছে। তাহলে ভোল্টেজের সঙ্গে শক্তির একটা সম্পর্ক আছে। তাই ভোল্টেজ লটা কনজারভেশন অফ এনার্জি মানে শক্তি সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত। কিভাবে সেটা আমি এখন বলছি। বোঝা গেল এইটুকুনি? দেখা যাক। তো দেখো, এই সার্কিটের মধ্যে কটা লুপ দেখতে পাচ্ছ সেটা আগে ফার্স্ট খুঁজে বার করো। কটা লুপ? এটা লুপ, এটা একটা লুপ, 1 নাম্বার লুপ। লুপ কাকে বলে? লুপ বলে যেখানে এই ধরো এই পুরো ওভারঅল সার্কিটের মধ্যে একটা এমন বর্তনী, যে বর্তনীর মধ্যে অন্য কোনো নতুন বর্তনী তৈরি হয়নি, ওই বর্তনীটার মধ্যে ওটাই আছে। তাহলে এইটা একটা লুপ, এইটা একটা লুপ, এবং ওভারঅল এই এই জায়গাটা এটা আরেকটা লুপ, 3 নম্বর লুপ বলতে পারো। ঠিক আছে? তো দেখো, আমি 1 নম্বর লুপের জন্য কেভিএল কে যদি অ্যাপ্লাই করি, কেভিএল এটাকে যদি অ্যাপ্লাই করি, কি ব্যাপারটা কেভিএল বলছে? কেভিএল বলছে এই ওভারঅল একটা লুপে জন্য যে ভোল্টেজটা হবে তার সামেশনটা 0 হবে। ভোল্টেজের সামেশন 0। ওভারঅল একটা লুপের জন্য ভোল্টেজের সামেশন 0। ভোল্টেজের সামেশন 0 মানে কি? ভোল্টেজ মানে কি আমি একটু আগেই দেখালাম, এনার্জি রিলেটেড। তার মানে এনার্জির সামেশন 0। তার মানে মোট শক্তি সংরক্ষিত থাকবে, যে কোনো লুপে মোট শক্তি সংরক্ষিত থাকবে। কিভাবে সংরক্ষিত থাকে? এই যে ব্যাটারি, এ তো শক্তি খরচ করে, এখান থেকে শক্তি আমরা পাচ্ছি, ব্যাটারির থেকে আমরা শক্তি পাচ্ছি। সেই শক্তিটা যাচ্ছে কোথায়? সেই শক্তিটা চলে যাচ্ছে এই রেজিস্ট্যান্সে। সেই রেজিস্ট্যান্স সেই শক্তিটাকে ব্যয় করছে সার্কিটের বাইরে। ঠিক আছে? তার মানে এই শক্তিটা, এই রেজিস্ট্যান্স যে শক্তি ব্যয় করছে সেই শক্তিটা পাচ্ছে এই ব্যাটারি থেকে। তার মানে শক্তি সংরক্ষিত হলো। তাহলে চলো এবার দেখি ওভারঅল সার্কিটের ভোল্টেজটা কিভাবে সংরক্ষিত হয়। তো তার জন্য আমাকে এই সার্কিটে একটা কারেন্ট ধরে নিতে হবে। তো 10 অ্যাম্পিয়ার ধরেছিলাম, তো আমি এই 10 অ্যাম্পিয়ারের বদলে এই সার্কিটে কারেন্টটাকে আমি I1 ধরলাম। I1 কারেন্ট যাচ্ছে। ঠিক আছে? I1 কারেন্ট। তাহলে এই I1টা 10 অ্যাম্পিয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে। তো মনে রাখবে, আমি যেদিকে যাব, আমি যেদিকে যাচ্ছি সেই দিকের একটা ডিরেকশন হবে। তো আমি A B C D এই পথে ধরো যাব, তাহলে আমি এই লুপ ল এটা অ্যাপ্লাই করছি A B C D A এই লুপের জন্য। তাহলে আমি যাব A থেকে B, B থেকে C, C থেকে D, D হয়ে A। তো A থেকে প্রথমে B তে যাব। A থেকে B এর মধ্যে কি কোনো জায়গায় ভোল্টেজ ড্রপ পড়বে? হ্যাঁ, পড়বে। এবার আমি কি কারেন্ট যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছি? হ্যাঁ, আমি যেভাবে এঁকেছি সেই অনুযায়ী আমি একটা কারেন্ট ধরে নিয়েছি, সেই অনুযায়ী আমি কারেন্ট যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছি। যদি যাই তাহলে আমি মাইনাস দিয়ে লিখব। তাহলে দেখি, তাহলে আমি A থেকে B এর দিকে যাচ্ছি, কারেন্টও এই দিকে যাচ্ছে ধরে নিচ্ছি, যার ভ্যালু I1। তাহলে এই রেজিস্ট্যান্স যার ভ্যালু ধরলাম R1, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে? ভোল্টেজ ড্রপ হবে I1 R1, এবং আমার যাওয়ার দিকে হচ্ছে কারেন্টের দিকে হচ্ছে, তাই আমি মাইনাস দিয়ে লিখলাম। ক্লিয়ার হলো? এরপরে আবার আরেকটা রেজিস্ট্যান্স পেলাম, কারণ B থেকে C তে যাব। কারেন্ট কি এখনো এই দিকেই যাচ্ছে? হ্যাঁ, এখনো এই দিকেই যাচ্ছে। তাহলে আমি ওই I1 কারেন্টই যাচ্ছে। আমি পাশের লুপের জন্য অন্য একটা কারেন্ট যাচ্ছে, সেটাকে কিন্তু হিসাব করছি না এর মধ্যে। আমি এই লুপের কথা যখন ভাবছি শুধু এই লুপটাকেই ভাবছি। ঠিক আছে? তাহলে দেখি তার জন্য কি হবে। তাহলে মাইনাস I1 R2 হয়ে যাবে, কারণ এই রেজিস্ট্যান্সের ভ্যালু R2, ওর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I1। এরপর আমি যাচ্ছি এই সেলের মধ্যে দিয়ে। এবার সেলে মধ্যে দিয়ে যখন যাচ্ছি তখন আমি C থেকে D এর দিকে যাচ্ছি। তাহলে সেলের আমি নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছি, তাই এটাকে আমি প্লাস দিয়ে লিখব। যদি প্লাস থেকে মাইনাসের দিকে যেতাম তাহলে মাইনাস দিয়ে লিখতাম।
তাহলে ইকুয়ালস এই প্লাস দিয়ে লিখবো এবং সেটা লিখবো, ধরলাম এই ব্যাটারির ভোল্টেজ হচ্ছে ভি, তাহলে ভি ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই সার্কিটের জন্য আমি কেভিএল অ্যাপ্লাই করে লিখে নিলাম। ঠিক আছে, এবার আমি এই যে লুপ ল বলেছিলাম না, এই লুপ লটা একটু অন্যরকম এবং এটার সাহায্যে তুমি আরো সহজে করতে পারবে, তার জন্য আমি লুপ লটাকে এবার শেখাবো। তো দেখে নাও, সার্কিটটাকে দেখাচ্ছি আরেকবার। ধরো এরকম একটা সার্কিট এঁকেছি, এটা R1, এটা R2, এটা R3, এটা ধরো V1, এটা V2। তো আমি সার্কিটে প্রথমে গেস করে কারেন্ট ধরে নেব। এবার তুমি বলবে স্যার গেস কি আমি যে কোনো দিকে ধরতে পারি? হ্যাঁ, যে কোনো দিকে ধরতে পারো, তাতে কিছু এসে যায় না। যদি ভুল হয় স্যার, কারেন্টের ডিরেকশনটা ভুল হয়, হ্যাঁ ভুল যদি হয় লাস্টে গিয়ে অ্যান্সারে নেগেটিভে বেরোবে, তাহলেই বুঝে যাবে যে যে ডিরেকশন ধরেছো তার অপোজিট ডিরেকশন হবে। তো আমি যে কোনো একটা ডিরেকশন ধরে নিলাম, ব্যাটারিকে মাথায় রেখে ধরবো। ঠিক আছে, তো ব্যাটারিটা যেহেতু পজিটিভ এদিকে, তার মানে কারেন্ট পজিটিভ থেকে বেরোয়, তাহলে এই ডিরেকশন অনুযায়ী আমি এটাকে ধরলাম এবং এই কারেন্টার ভ্যালুটাকে আমি I1 ধরলাম। ঠিক আছে, এবং এইখানে ব্যাটারিটা আমি V2 ধরেছি এবং কারেন্টের ডিরেকশন এটা অনুযায়ী যদি আমি আঁকি, তাহলে এটার জন্য আমি এরকম আঁকলাম। আমি গেস করেই আঁকছি, বাট ব্যাটারিটাকে মাথায় রেখে আঁকছি। ঠিক আছে, এবার আমি লুপ ল অ্যাপ্লাই করব। প্রথমে আমি এই 1 নাম্বার লুপের জন্য করছি, এটা হচ্ছে 1 নাম্বার লুপ, এটা হচ্ছে 2 নাম্বার লুপ। 1 নাম্বার লুপের জন্য আমি করছি। ঠিক আছে, দেখো কি হয়। লুপ ল কেভিএল অ্যাপ্লাই করছি। ঠিক আছে, কি হচ্ছে দেখো, আমি যে কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করতে পারি। ধরলাম আমি এই পয়েন্ট থেকে স্টার্ট করছি, নিয়ে এরমভাবে ঘুরে আসবো, এই পথে ঘুরে এসে এখানে পৌঁছাবো। তাহলে প্রথমে I1 R1 মাইনাস দিয়ে লিখলাম। ঠিক আছে, তারপরে এবার R2-র মধ্যে দিয়ে যাব। তাহলে এটা কি হয়ে যাবে তোমরা বলো, তাড়াতাড়ি বলো কি হবে এর জন্য। এবার R2-র মধ্যে দিয়ে যাব, কি লিখবো? মাইনাস I1 R2। হ্যাঁ, ঠিক বলেছো, কিন্তু আমি বললাম যে কেভিএল এর সাহায্যে নয়, আমি লুপ ল এর সাহায্যে করব। এটা একটু আলাদা ব্যাপার। কিরকম আলাদা বলতে, কেভিএল থেকে আলাদা নয়, একই জিনিস কিন্তু আরেকটু ইজি করে তৈরি করা। সেটা কিরকম দেখো, মানে এই পাশের, যখন আমি বলেছিলাম যে 1 নাম্বার লুপটাকে নিয়ে হিসাব করবো, তখন 2 নাম্বারটাকে নিয়ে ভাববোই না, বলেছিলাম তো। কিন্তু লুপ ল এর ক্ষেত্রে এই 2 নম্বরটাকেও ইনক্লুড করে হিসাব করা হয়। মানে পাশাপাশি যদি একাধিক লুপ থাকে, ধরো এর ওপরে একটা লুপ আছে, তাহলে সেটাকেও ইনক্লুড করে করব। কিভাবে করব দেখো, R2 এদিকে যাচ্ছে, R2-র মধ্যে দিয়ে কারেন্ট I1 সেটা কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। এবার পাশের লুপের মধ্যে দিয়ে I2 কারেন্ট যাচ্ছে এবং তার জন্য একটা কারেন্ট R2-র মধ্যে দিয়ে যাবে, সেটা কোন দিকে যাচ্ছে? ওপর দিকে যাচ্ছে। ওপর দিকে যাচ্ছে, I1 এর অপোজিট দিকে যাচ্ছে। তাহলে আমি তো হিসাব করছি 1 নাম্বার লুপের জন্য, তাই 1 নাম্বার লুপের জন্যই করব। কি হবে দেখো, এখানে লিখবো কি, মাইনাস I1 মাইনাস ইন্টু R2। এইটুকুনি বুঝতে পারলে কিনা একটু দেখো। কি লিখলাম? মাইনাস লিখলাম। কেন এই প্রথম মাইনাসটা লিখলাম? কারণ আমি তো ওই দিকেই যাচ্ছি, কারেন্ট যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছি। ঠিক আছে, তো I1 কারেন্টটা যেদিকে যাচ্ছে আমিও সেদিকেই যাচ্ছি, তাই মাইনাসটা লিখলাম। এবার I1 মাইনাস I2 লিখেছি কেন বলো তো? কারণ R2-র মধ্যে দিয়ে I1 যাচ্ছে নিচের দিকে আর I2ও যাচ্ছে, সেটা উল্টো দিকে যাচ্ছে। যদি একই দিকে যেত তাহলে প্লাস দিয়ে লিখতাম, তাই মাইনাস দিয়ে লিখলাম এবং R2 মাল্টিপ্লাই করে লিখলাম। তাহলে দেখো 2 নম্বর লুপের কারেন্টটাকেও ইনক্লুড করলাম, নিয়ে তারপর কি লিখবো? তারপর এবার ব্যাটারির মধ্যে দিয়ে যাবে, তাহলে এটাকে ব্যাটারির মধ্যে দিয়ে কি মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, তাহলে প্লাস দিয়ে লিখবো V1 ইকুয়ালস টু 0। ক্লিয়ার হলো? 1 নাম্বার লুপের জন্য হয়ে গেল। এবার দেখো 2 নাম্বার লুপের জন্য করছি। কোনটা থেকে যাওয়া শুরু করবো বলো? আমি ধরো এই পয়েন্ট থেকে যাওয়া শুরু করছি, এরম ভাবে যাচ্ছি, এরম ভাবে গিয়ে এইদিকে ফিরবো। তাহলে প্রথমে R3-র মধ্যে দিয়ে যখন যাবে তখন তার জন্য কি লিখবো বলো, তাড়াতাড়ি বলো। R3-র জন্য লিখবো, কত লিখবো? I2 মাইনাস I2 R3। R3, বেশ ঠিক আছে।
তারপর এবার ব্যাটারি পেলাম, ব্যাটারির কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি, মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি, তাহলে কি লিখবো, প্লাস V2, প্লাস V2। এবার R2 এর মধ্যে দিয়ে যাচ্ছি, তাহলে কি লিখবো, মাইনাস I1, না I1 না, এটার জন্য কিন্তু যেহেতু আমি 2 নম্বর লুপের জন্য দেখছি, তাই 2 নম্বর লুপের হেড কে, হেড হচ্ছে I2, তাহলে I2 কে প্রথমে লিখবো মাইনাস I2 মাইনাস I1, না 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 না, মাইনাসটাকে ব্র্যাকেটের বাইরে লিখবো, তারপর ব্র্যাকেট মাইনাস I1, I2 মাইনাস I1, ওকে, ইন্টু R2 ইকুয়ালস টু 0। হয়ে গেল দুটো ইকুয়েশন, এবং এই দুটো ইকুয়েশন দিয়ে তুমি অনায়াসে সলভ করে ফেলতে পারবে। তুমি KCL KVL কে অ্যাপ্লাই করেও সলভ করতে পারতে, একটু বড় হতো, কিন্তু এটাতে আরো ছোট হবে। অলরেডি এর ওপর আমার ভিডিও বানানো আছে এক্সাম্পল দিয়ে, তোমরা ওইগুলো দেখো, আরো সহজে ক্লিয়ার হয়ে যাবে, অনেক এক্সাম্পল দিয়ে বলা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি লিঙ্কগুলো পাঠিয়ে দেবো, তোমরা যদি এমনি চ্যানেলে যাও তাহলেও পেয়ে যাবে, আমি পাঠিয়ে দেবো, অবশ্যই পাঠিয়ে দেবো, এবং ডেসক্রিপশনেও দিয়ে দেবো। ঠিক আছে, কত সহজে হলো, বোঝা গেল তো? তাহলে ক্লাসটা আজকে এখানেই শেষ করি, কারণ আমার টার্গেট ছিল কার্সফস ল এবং তার অ্যাপ্লিকেশন এইটা বলার, এবং তার আগে যে জায়গাগুলো সিলেবাসের এখানে নেই হয়তো, বাট ওগুলো আমার মনে হচ্ছে যে ওইগুলো যেহেতু বেসিক, যেহেতু কোশ্চেনের টাইপটাই হবে ডেইলি লাইফে ফিজিক্সটাকে কিভাবে অ্যাপ্লাই করা হয়, তার জন্য ওগুলো আমি সবকটা বলে নিলাম। তাহলে আজকের এই ভিডিও থেকে তোমরা মোটামুটি এই কার্সফস ল বা তার বেসিক সার্কিটের যে বিষয়গুলো জানতে হয় সেগুলো সম্পর্কে শিখলে। কোনো অসুবিধা আছে এরপরেও? কিছু প্রশ্ন আছে? দু এক কথায় তাড়াতাড়ি শেষ করব। ভালো করে বোঝা গেছে তো সমস্ত জায়গাটা? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ঠিক আছে, এই ভিডিওটা রেকর্ডটা একটু দেখুন। হ্যাঁ অবশ্যই, আমি রেকর্ড করে নিয়েছি, এবং রেকর্ডটাকে আমি যত তাড়াতাড়ি এডিট করার, যেটুকুনি করার, অনেক জায়গায় তো কাটতে হয়, তো সেইটুকুনি করে আমি আপলোড করে দেবো, তোমরা দেখে নেবে। ঠিক আছে, আর লিঙ্কগুলো আমি তোমাদেরকে বলবো, যতক্ষণ না লিঙ্ক দিচ্ছি তোমরা এমনি আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে চেক করো, সেখানে কারেন্ট, ইলেকট্রিসিটি, কার্সফস ল বলেই লেখা আছে। ভিডিওর জায়গাতেও চলে যাও, প্লে লিস্ট কেন, ভিডিওর জায়গাতে যেও, ভিডিওটাকে স্ক্রল করে উপরে উঠো, পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করি। ওকে স্যার, আরেকটা কোশ্চেন করবো স্যার? তাড়াতাড়ি করো, তাহলে আজকে একটু দেরি হয়ে গেছে। বলো স্যার, ওই মানে গেট গুলো ওগুলো কোন চ্যাপ্টারে আছে স্যার? ওগুলো ইলেকট্রনিক্সে আছে, ওটা তোমার, হ্যাঁ ওগুলো ইলেকট্রনিক্সে, ডিজিটাল সার্কিটে আছে, ওগুলো তোমাদের সিলেবাসে নেই, গেটগুলো সিলেবাসে নেই। ঠিক আছে স্যার। হ্যাঁ, যদি লাগে আমার ওগুলোর ওপর ওটাও মানে চ্যানেলে করা আছে, তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে ওকে ওকে।